আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই মহামারীতে যে যেখানে বসে আমাকে শুনছো, আশা করি সবাই অনেক নিরাপদে আছো এবং ভালো আছো। তোমরা সবাই জানো, দীর্ঘদিন যাবৎ আমরা ক্লাসের বাইরে আছি, তাই ডিজিটাল পদ্ধতিতে তোমাদেরকে এই ক্লাসে ব্যবস্থা করা হয়েছে যাতে তোমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। তো সবাইকে আজকে আমার এই ফেসবুক অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমেই এই অনলাইন ক্লাসের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতি এবং এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি, সর্বোপরি আমার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকে আমার বিষয় শুরু করছি। আজকে আমার বিষয় হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয় করে হচ্ছে 67121। আর যাদের জন্য এই আয়োজন তারা হচ্ছে আমার প্রিয় দ্বিতীয় পর্বের পাওয়ার টেকনোলজির সকল ছাত্রছাত্রীবৃন্দ। আজকের টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুর্ঘটনা। তো প্রিয় বন্ধুরা, যদি আমাকে শোনা যায় ঠিকমতো, সাউন্ড ঠিক থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও এবং কে কোথা থেকে শুনছো আমাকে জানাও, তাহলে আমি পরবর্তীতে আমার পরিচয় দিয়ে আমি পড়াশোনার মধ্যে চলে যাব। ওকে বন্ধুরা, তাহলে আমি আমার ক্লাস শুরু করতেছি। উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যদি পাঠ সম্বন্ধে বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এটি হচ্ছে লেকচার নাম্বার 2, অর্থাৎ এটি দ্বিতীয় অধ্যায়ের উপর লেকচার। ইতিমধ্যে গত সপ্তাহে প্রথম অধ্যায়ের উপর একটা লেকচার দেওয়া হয়েছে। তো এই পাঠ শেষে আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা শিখতে পারবে সেটি হচ্ছে দুর্ঘটনা বলতে আমরা আসলে কি বুঝি। দুর্ঘটনার বিভিন্ন প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো নিয়ে কি আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব যে কোনো একটা দুর্ঘটনা বর্ণনা আমরা শিখবো। আজকে যে কোনো একটা দুর্ঘটনা বলে তার বর্ণনা আমরা শিখবো, বা তার ব্যয় কীভাবে নির্ধারণ করা যায় সেটাও আমরা শিখবো। এবং সর্বোপরি শিখবো সেটা হচ্ছে দুর্ঘটনার প্রতিরোধের উপায় ও প্রয়োজনীয়তা, যেটা কি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা শুরুতেই জেনে নিই দুর্ঘটনা আসলে জিনিসটা কি। তো দুর্ঘটনা আমরা মোটামুটি সবাই অবগত। দুর্ঘটনা হলো এমন একটি অপরিকল্পিত, এটা কেউ প্রত্যাশা করে না, অপরিকল্পিত, অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত একটা ঘটনা, যার দ্বারা কি মানুষের অথবা তার জানমালের ক্ষতিগ্রস্ত হয়, অথবা কি কোম্পানির উন্নয়ন কি বাধাগ্রস্ত হয়, অথবা কি ব্যাহত হয়। বিভিন্ন কারণে কি দুর্ঘটনা ঘটে থাকে। তো এটাই হচ্ছে কি দুর্ঘটনা। দুর্ঘটনা অবশ্যই কি একটা অপ্রত্যাশিত জিনিস, যাকে আমরা কখনোই কামনা করি না। তারপর হচ্ছে দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে গ্রাইন্ডিং মেশিনে কাজ করা হচ্ছে। দেখো, যে ব্যক্তি এখানে কাজ করতেছে তার হাতে কি কোনো গ্লোভস নেই। তাহলে এর থেকে যে চিপসগুলো কি বের হয়ে আসতেছে, তো সেই চিপসগুলো কিন্তু এই কাজ করা ব্যক্তির হাতে লাগতেছে। এতে কি তার হাতে কি সমস্যা হতে পারে, তার হাতটা কি পুড়ে যেতে পারে, সামান্য পরিমাণ কি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই যে ক্ষতিগ্রস্ত হওয়াটা, সেটাই হচ্ছে কি একটা দুর্ঘটনা। এর থেকে যদি সে কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয় বা তার কোনো শারীরিক ক্ষতি হয়, তাহলে কি সেটা কি আমরা কি এক প্রকার দুর্ঘটনা বলবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পাশে আরেকজন লোক কি একটা ঘূর্ণায়মান যন্ত্রের কাছাকাছি কি হাত দিয়ে রাখছে। তো যদি অসাবধানতাবশত এই কাছাকাছি ব্যক্তিটির হাত যদি এই শ্যাফটের উপরে কি চলে যায় বা শ্যাফটের কাছাকাছি চলে যায়, তাহলে কি আমরা দেখতে পাবো এই ব্যক্তিটির হাত কি কেটে যাওয়ার কি সম্ভাবনা থাকবে। তাহলে কি এই ক্ষেত্রেও কি একটা দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা কি থেকে যাবে। তাহলে কি এটাকে আমরা একটা দুর্ঘটনা বলতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখি যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আছে। তো এই দুর্ঘটনার প্রকারভেদটা আমরা দেখি। দুর্ঘটনা মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সংগঠনকৃত দুর্ঘটনা বা সাধারণ দুর্ঘটনা, আর একটা হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনা। এখন সংগঠনকৃত বা সাধারণ যে দুর্ঘটনা আছে, সেটাকে আবার বিভিন্ন উপশ্রেণীতে কি ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে যানবাহনজনিত দুর্ঘটনা, তারপর হচ্ছে আরোহী বা যাত্রী বা সাধারণের দুর্ঘটনা,
তারপর হচ্ছে যান্ত্রিক দুর্ঘটনা, যদি কোনো যন্ত্র থেকে দুর্ঘটনা ঘটে থাকে সেটা হচ্ছে যান্ত্রিক দুর্ঘটনা। অযান্ত্রিক দুর্ঘটনা, দুর্ঘটনাটা কি অযান্ত্রিকও হতে পারে, যেরকম তুমি হেঁটে যাচ্ছ, তো তুমি হঠাৎ করে কি পিছলিয়ে পড়ে গেছো, তো এটা কিন্তু কোনো যন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় নাই, তাহলে কি এটাকে আমরা অযান্ত্রিক দুর্ঘটনা বলে থাকবো। তারপর আরও অনেক প্রকারভেদ আছে, যেরকম কি প্রাকৃতিক দুর্ঘটনা, তারপর হচ্ছে পতনজনিত, আমরা যে একটু আগে কথা বললাম যে পতনজনিত, কোনো কিছু পড়ে যাওয়ার ফলে তুমি একটা যন্ত্র ওয়ার্কশপে কি নিয়ে যাচ্ছ, সেই যন্ত্রটা হয়তো বাড়ি, তো এই হঠাৎ করে যদি তোমার সেটা কি পায়ে পড়ে যায়, তাহলে কি তোমার পাটা কি ক্ষতিগ্রস্ত হবে, তুমি কি দুর্ঘটনা কবলিত হবে, সেটা হচ্ছে কি পতনজনিত দুর্ঘটনা। তারপর আরও দুর্ঘটনা আছে, সেটা হচ্ছে কি ঘূর্ণায়মান যন্ত্রপাতি হতে দুর্ঘটনা। যে ঘূর্ণায়মান যে জিনিসগুলো আছে, আমরা একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবি থেকে একটা ঘূর্ণায়মান শ্যাফটের উপরে কি একটা ব্যক্তি কি হাত দূরে রেখেছিল, যদি ওই শ্যাফটের কাছাকাছি তার হাতটা চলে যেত তাহলে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো, তাহলে সেই যন্ত্র থেকে যে দুর্ঘটনা সংঘটিত হতো সেটাই হচ্ছে কি ঘূর্ণায়মান যন্ত্রপাতি হতে দুর্ঘটনা। অথবা দুর্ঘটনা আছে আরও যে মালামাল অনিরাপদ সংরক্ষণজনিত দুর্ঘটনা, যেরকম আমরা জানি কি মোবিল বা রুবেল যেটা, সেটাকে একটা পিছলানো জাতীয় পদার্থ। এই পিছলানো জাতীয় পদার্থ তুমি মেঝেতে ফেলে রাখো, তুমি কারখানাতে বা তোমার ওয়ার্কশপে, তাহলে কি যে কেউ এইখানে কি পিছলে মাটিতে পড়ে যেতে পারে, তাহলে কি এই ক্ষেত্রে কি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কি থেকে যাবে। তারপর হচ্ছে উত্তোলন বা শারীরিক বিপর্যয়জনিত দুর্ঘটনা, যেরকম কি তুমি উত্তোলন করতে পারো 10 কেজি, এখন তুমি যদি 100 কেজি উত্তোলন করতে যাও, তাহলে কি তোমার কোমরে ব্যথা পেতে পারো, তারপর শারীরিকভাবে তুমি কি আঘাতপ্রাপ্ত হতে পারো। এটা হচ্ছে কি উত্তোলনের সময় একটা ঘটে যাওয়া দুর্ঘটনা। তারপর হচ্ছে তাপ দেওয়া হওয়া অথবা কি জ্বলসে যাওয়া জনিত দুর্ঘটনা, যেরকম কি তুমি প্রচণ্ড তাপ, আমরা যারা পাওয়ার প্ল্যান্টে জব করি বা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে আমরা যখন গেছি, দেখবা যে একজস্ট যে পাইপটা আছে সেই পাইপে কি অত্যাধিক তাপ থাকে, তো এই অত্যাধিক তাপের কাছাকাছি যদি তুমি হাতটা নিয়ে যাও কোনো কিছু প্রোটেকশন ছাড়া, তাহলে কি সেই ক্ষেত্রে তোমার কি হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে রাসায়নিক দহনজনিত দুর্ঘটনা, যে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে, এগুলো যদি তুমি কি এই গ্লোভ ছাড়া বা কোনো প্রোটেকশন ছাড়া যদি তুমি কি হাত দাও, তাহলে কি সেই ক্ষেত্রেও তুমি কি দুর্ঘটনার কবলিত হতে পারো। তারপর আরেকটা দুর্ঘটনা আছে, এটাকে আমরা সবাই মোটামুটি পরিচিত যে দুর্ঘটনার সাথে, সেটা হচ্ছে অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা। যে অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা অনেকাংশে বা অনেক ক্ষেত্রে কি ঘটে থাকে বা প্রায় ঘটে থাকে। তারপর দুর্ঘটনার আরও প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছে কি সুচালু অমসৃণ তল হতে কি দুর্ঘটনা ঘটতে পারে, তড়িতাহিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, যেরকম কি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কি দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে উড়ন্ত বস্তু হতেও দুর্ঘটনা ঘটতে পারে। উড়ন্ত বস্তু বলতে কি যে উপর দিয়ে কোনো একটা জিনিস কি উড়ে এসে তোমার গায়ে লাগছে বা কোথাও তোমার মেশিনে লাগছে, তো সেই ক্ষেত্রে কি একটা দুর্ঘটনা কি ঘটার কি সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে এব্রেথব্র বস্তু হতেও কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তারপর হচ্ছে সর্বোপরি যেটা হচ্ছে কি অসচেতন, যদি আমরা অসচেতন থাকি তাহলে যে কোনো সামান্য একটা বস্তু থেকেও কি আমাদের কি শরীরে বা হচ্ছে কি আমাদের যন্ত্রে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা কি হয়ে যেতে পারে, যদি আমরা কি অসচেতন থাকি। এরকম দুর্ঘটনা আমরা কি কখনোই কি প্রত্যাশা করি না। তারপর দেখো যে আমরা যে 2 প্রকার দুর্ঘটনা পড়ছিলাম, যে একটা হচ্ছে কি ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনা, কি আবার 4 প্রকার। তো ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনাগুলো কি, একটা হচ্ছে কর্ম অক্ষম আঘাতজনিত দুর্ঘটনা, তারপর হচ্ছে সামান্য আঘাতজনিত দুর্ঘটনা। তো সামান্য আঘাতেও কি তোমার দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আঘাতের পরিমাণটা হয়তো কি সামান্য হবে, দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো কি সামান্য পরিমাণ হবে, বাট তাকেও কি আমরা দুর্ঘটনা বলে থাকবো। তারপর হচ্ছে মালামালের ক্ষয়ক্ষতি, এটা হচ্ছে কি একটা প্রত্যক্ষ ক্ষতি আর কি, আমরা এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। তো যখন দুর্ঘটনা হবে তখন কি আমার মালামাল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, যদি সেখানে মালামাল থেকে থাকে, তাহলে কি সেই ক্ষেত্রেও কি আমার দুর্ঘটনা ঘটে থাকবে। তারপর হচ্ছে আহত সন্নিহিত দুর্ঘটনা, তো 2টা বস্তু যখন কি কাছাকাছি আসবে তখনও কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কি থেকে যাবে। তারপর দেখো যেই জিনিসটা আমরা আজকে দেখব, অনেকগুলো দুর্ঘটনার প্রকারভেদ আমরা পড়ছি, প্রায় 20 প্রকার দুর্ঘটনার প্রকারভেদ আমরা ইতিমধ্যে পড়েছি। তো এই যে কোনো এক প্রকার দুর্ঘটনার বর্ণনা আমরা আজকে দিয়ে থাকব। যে কোনো এক প্রকার দুর্ঘটনার মধ্যে আমি বেছে নিয়েছি যে অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনাকে, কারণ এই দুর্ঘটনায় কি আমরা প্রত্যহ কি দেখে থাকি, আমাদের দৈনন্দিন জীবনে কি এই দুর্ঘটনা কি বেশি ঘটে থাকে। তো অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা কি বিভিন্ন কারণে হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, শর্ট সার্কিটের কারণে হতে পারে। তারপর হচ্ছে তোমার যদি সেটা কোনো টেক্সটাইল মিল হয় তাহলে কি তুলার গোডাউন থেকে হতে পারে, কাপড়ের গোডাউন থেকে হতে পারে, এরকম বিভিন্ন কারণে কি তোমার অগ্নি বিস্ফোরণজনিত কি দুর্ঘটনা কি ঘটে থাকে। এখন একটা দুর্ঘটনা বা একটা
অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটে হলে তাহলে তোমার একটা আগুন, একটা বস্তু দিয়ে বা একটা জায়গায় আগুন জ্বালাতে গেলে কি তোমার তিনটা জিনিস অবশ্যই লাগবে। অক্সিজেন লাগবে, তারপর হচ্ছে পরিমিত তাপ লাগবে, এবং তোমার যেটা লাগবে সেটা হচ্ছে দাহ্য বস্তু। তো তোমার একটা দাহ্য বস্তু থাকতে হবে। যদি মনে করো একটা টেক্সটাইল কারখানা হয়, সেখানে কি দাহ্য বস্তু অবশ্যই আছে, যেরকম জুট থাকতে পারে বা তুলা থাকতে পারে, তাহলে কি দাহ্য বস্তু আছে। তারপর হচ্ছে কি অক্সিজেন, তো আমাদের প্রকৃতিতে অফুরন্ত অক্সিজেন আছে, তাহলে কি অক্সিজেনও কি আছে। এখন ওই জায়গাটায় যদি কি একটা পরিমিত তাপ বলতে আমরা কোন তাপকে বলবো, যেই তাপে কি ওই তুলাটা কি জ্বলতে শুরু করবে, সেটাই হচ্ছে কি ওই বস্তুর কি পরিমিত তাপ। একটা কি নির্দিষ্ট পরিমাণ কি তাপ প্রয়োজন হবে কি আমার আগুন জ্বালা। দেখো আমার প্রকৃতিতে কি অনেক অক্সিজেন আছে, অফুরন্ত অক্সিজেন আছে, কিন্তু আগুন কি সব জায়গায় ধরতেছে না। কারণটা কি? কারণটা হচ্ছে কি সেইখানে কি অক্সিজেন আছে, দাহ্য বস্তু আছে। এই প্রকৃতির আশেপাশে আমরা যা দেখছি, মনে করো আমাদের একটা রুমে টেবিল আছে, চেয়ার আছে, তাহলে কি তার মধ্যে আগুন ধরে যাচ্ছে সবসময়? ধরে যাচ্ছে না বন্ধুরা। তো না ধরার কারণ একটাই, সেখানে কি অক্সিজেন আছে, তারপর দাহ্য বস্তু আছে, কিন্তু কি একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি পরিমিত তাপ কি এখানে মিসিং আছে। এই পরিমিত তাপ যদি কি না থাকে, তাহলে কি আমার অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা যেটা আছে সেটা কি ঘটবে না। তাহলে কি এই অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনাগুলো বিভিন্ন কারণে কি ঘটে থাকে। যেমন রাসায়নিক দ্রব্য থেকে অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটতে পারে, যন্ত্রপাতি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, এরকম বিভিন্ন কারণে কি অগ্নি বিস্ফোরণজনিত কি দুর্ঘটনা কি ঘটতে পারে। এই দেখো আমরা একটা ওয়ার্কশপের চিত্র দেখানোর চেষ্টা করছি, যে এখানে কি যে কোনো একটা কারণে কি অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হয়তো কি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হতে পারে, বা অন্য কোনো কারণেও কি সেটা কি অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা হয়ে গেছে। তাহলে দুর্ঘটনা যখন কি ঘটে থাকবে, তখন কি এই অবস্থাটা কি তৈরি হবে। তখন এই অবস্থায় যদি তৈরি হয়ে যায়, তাহলে কি আমরা সবাই কি চেষ্টা করব, নিরাপদে থেকে আমি অগ্নিকে নিয়ন্ত্রণ করার জন্য আমি চেষ্টা করব। তারপর দেখো যে অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা যে বিভিন্ন কারণে ঘটে থাকে, যে আমরা বলছি ঘূর্ণায়মান যন্ত্রাংশ হতে ঘটতে পারে, তারপর রাসায়নিক বস্তু হতে ঘটতে পারে, বা আবদ্ধ স্থান, যেখানে কি আবদ্ধ স্থান, কন্টেইনার, বয়লার, ভেসেল, তৈলাধার ইত্যাদির মধ্যে ওয়েল্ডিং সহ অন্যান্য সংস্কার কাজ করার সময় দুর্ঘটনা কি ঘটে থাকে। যখন আমি যে জায়গায় ওয়েল্ডিং করবো, সেখানে একটা কি তাপ তৈরি হবে, সেই তাপ থেকেও কি আমার কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে। অনেক পদার্থের রাসায়নিক বন্ধন দীর্ঘদিন এবং সংরক্ষণের ফলেও কি অস্থিতিশীল হয়ে বিস্ফোরণ কি ঘটায়। এবং একই স্থানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ পাশাপাশি সংরক্ষণ করলেও কি দুটো রাসায়নিক পদার্থ যখন কি পাশাপাশি সংরক্ষণ করবো, তখন তাদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হবে। এই কেমিক্যাল রিয়াকশনের ফলেও কি আমার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তারপর আরও বহুবিধ কারণ আছে, যে আমেরিকার ন্যাশনাল সেফটি কাউন্সিলের মতে দুর্ঘটনা ঘটার 5টা অন্যতম কারণ, সেটা হচ্ছে যে তোমার কর্মীর পারিবারিক ও সামাজিক পরিবেশগত কারণ। কর্মীর পারিবারিক ও সামাজিক পরিবেশগত কারণ কোনটা? এখন মনে করো যে তুমি আজকে সকালে তুমি বাসা থেকে বের হয়েছো, একটা কাজে গেছো, তো কারখানাতে, সেই কাজে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ যে সেইখানে তুমি কাজ করতেছো, নর্মাল তোমার ওয়েতে কাজ করতেছো। তো যদি তুমি পরিবার থেকে একটা অন্য মানসিকতা নিয়ে যাও, বা তোমার মনটা খারাপ, এখন তোমার কি কাজে মনোযোগ থাকবে না। এখন তুমি একটা ঘূর্ণায়মান যন্ত্রাংশে কাছাকাছি কাজ করতেছো, তো সেই ক্ষেত্রে যদি কি তোমার দুর্ঘটনা, সেই ক্ষেত্রে তুমি কি অসচেতন থাকবা। তাহলে কি একটা ঘূর্ণায়মান বস্তুর নিকট যখন তুমি যাবা, তো সেই ক্ষেত্রে কি তোমার সচেতনতা যেহেতু নাই, তাহলে কি সহজে কি দুর্ঘটনা ঘটতে পারে। এবং কর্মীর ব্যক্তিগত ত্রুটির কারণে কি দুর্ঘটনা ঘটে থাকে। ব্যক্তিগত ত্রুটি বলতে কি, তোমাকে হ্যান্ড গ্লোভ দেওয়া হয়েছে, তোমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, তুমি সেগুলো কি পরিধান করো নাই, তো সেই ক্ষেত্রে তুমি যদি কি কাজ করতে যাও, তাহলে কি দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে বিপজ্জনক কর্ম বা যান্ত্রিক বা ভৌত ত্রুটি, এইসব ত্রুটির কারণে কি আমার অগ্নি বিস্ফোরণজনিত কি দুর্ঘটনা ঘটতে পারে। অথবা কি বৈদ্যুতিক শর্ট সার্কিট, যেটা কি একটা কমন দুর্ঘটনা অগ্নি বিস্ফোরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বৈদ্যুতিক শর্ট সার্কিট। যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কি আমার অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটে থাকে। অথবা কি আহত হওয়া ব্যক্তি থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আমরা দেখি যে দুর্ঘটনা ব্যয় নিরূপণ। দুর্ঘটনার ব্যয় কি আসলে, যখন এই অগ্নি বিস্ফোরণজনিত দুর্ঘটনা বলো বা যে কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে কি সেই ক্ষেত্রে আমার কিছু না কিছু কি ব্যয় হবে বা ক্ষতি হবে। যে ক্ষতিটা সেটাই হচ্ছে কি আমার ব্যয় আসলে। তো এই ব্যয়টা যে হবে, এই ব্যয়টার 2টা প্রকারভেদ আছে। যে একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ বলতে আমরা কি বন্ধুরা বুঝি, প্রত্যক্ষ হচ্ছে যেটা কি সরাসরি
আগুন ধরছে তোমার কোম্পানিতে, তাহলে কি সরাসরি তোমার যেই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেই জিনিসগুলো তোমার যেই ক্ষতির পরিমাণটা একেবারে সরাসরি কারণে কি সংঘটিত হয়েছে, সেটাই কি তোমার প্রত্যক্ষ ব্যয়, যেটা কি তোমার অগ্নি বিস্ফোরণের সাথে কি সরাসরি জড়িত, সেটাই হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে কোনটা আছে দেখো, যে দুর্ঘটনার জন্য অঙ্গহানি, যখন একটা কোম্পানিতে বা একটা ওয়ার্কশপে দুর্ঘটনা ঘটে তাহলে কি অঙ্গহানি হয়ে যায়, জীবনহানির সম্ভাবনা থেকে যায়। তো এই সব যে ব্যয়টা সেটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ ব্যয়। তারপর হচ্ছে কি চিকিৎসার জন্য কি একটা ব্যয়, যখন কি কারো অঙ্গহানি হবে বা কারো জীবনহানি হবে, তার সৎকার দাফন করতে হবে, তার অঙ্গহানি যদি হয় তাহলে কি সেটা কি তার ট্রিটমেন্ট করতে হবে। তো এই সব কারণে কি যে ব্যয়গুলো হয় সেগুলাই হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয়। ঠিক আছে, তো আমরা একটা হিসাব দেওয়ার এখানে চেষ্টা করছি যে সাপোজ মনে করো দুর্ঘটনার জন্য অঙ্গহানি, জীবনহানি, ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যয় হচ্ছে 1000 টাকা, এটা সাপোজ আমরা ধরে নিচ্ছি। তো তারপর হচ্ছে চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে 500 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে আমার, টোটাল হচ্ছে আমার 1500 টাকা। 1000 টাকা আর 500 টাকা টোটাল হচ্ছে কি 1500 টাকা। তারপর হচ্ছে কি পরোক্ষ ব্যয় বলছি আমরা। পরোক্ষ ব্যয় বলতে কি, যখন কোনো জায়গায় অগ্নি বিস্ফোরণ ঘটে থাকবে বা কোনো ওয়ার্কশপে যখন কি অগ্নি বিস্ফোরণ সংঘটিত হবে, তখন কি প্রত্যক্ষ ব্যয়ের পাশাপাশি আরও কিছু ব্যয় হয়ে থাকে। সাপোজ মনে করো যে তোমার একটা কারখানাতে কি অগ্নি বিস্ফোরণ কি সংঘটিত হয়েছে, তো অগ্নি বিস্ফোরণ সংঘটিত হওয়ার ফলে কি সরাসরি তোমার কি অঙ্গহানির ফলে কি একটা ব্যয় হয়েছে। আবার কি তোমার এই যে অঙ্গহানি হয়েছে, তাহলে কি তোমার ওই ব্যক্তি দ্বারা যে উৎপাদন হইতো সেটা কি স্থবির হয়ে গেছে না, তাহলে কি এই যে উৎপাদনজনিত যে লসটা সেটাই হচ্ছে কি আমার অঙ্গ পরোক্ষ ব্যয়। সেটা কি প্রত্যক্ষভাবে জড়িত না, বাট কি সে পরোক্ষভাবে কি জড়িত, পরোক্ষভাবে তার ক্ষতি রেগে হয়ে গেছে। একটা কর্মচারী যদি কি দুর্ঘটনা কবলিত হয়, তাহলে কি তার দ্বারা যে উৎপাদন হইতো সেই উৎপাদনটা কি ব্যাহত হবে, তাহলে এর জন্য যে কোম্পানির ব্যয়টা হবে সেটাই হচ্ছে কি আমার পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয়ের মধ্যে দেখো এখানে কি দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি সময় অপচয়জনিত ব্যয়। সময় অপচয়জনিত ব্যয়গুলো কি আসলে, যে আহত কর্মচারী হইতে পারে, এই আহত কর্মচারীর জন্য আমরা একটা ব্যয় ধরছি, সেটা হচ্ছে 500 টাকা ধরছি। তারপর তার প্রাথমিক চিকিৎসার ব্যয়, এখানে 300 টাকা ধরা হয়েছে। তারপর সহযোগী, প্রত্যেকটা উচ্চ পদস্থ কর্মচারী কি একজন সহযোগী কর্মচারী থাকে। তো যখন কোনো কর্মচারী কি দুর্ঘটনা কবলিত হয়, তাহলে কি তার সহযোগীও কি দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি সেই ক্ষেত্রে তারও কি একটা ক্ষতি হয়, আর ক্ষতির জন্য কি একটা কি ব্যয় হয়ে যায়। তো সেটাই কি আমরা ধরে নেওয়ার চেষ্টা করছি। তাহলে আহত কর্মচারীর 500 টাকা, তারপর প্রাথমিক চিকিৎসার ব্যয় হচ্ছে তার 300 টাকা, এবং সহযোগী যে কর্মচারী তার জন্য কি ক্ষতির পরিমাণ হয়েছে কি 200 টাকা। তাহলে কি এই পরোক্ষ ব্যয়ের সময় অপচয়জনিত মোট ব্যয় হচ্ছে 1000 টাকা। তারপর পরোক্ষ ব্যয় আরেকটা প্রকারভেদ আছে, সেটা কি, সেটা হচ্ছে কি উৎপাদন জনিত ব্যয়। পরোক্ষ ব্যয় হচ্ছে উৎপাদন জনিত ব্যয়, উৎপাদন জনিত কি ক্ষতি। ঠিক আছে, এই উৎপাদন জনিত আমরা কি বলছিলাম যে যখন অগ্নি বিস্ফোরণ হবে তখন কি সরাসরি যে ব্যয়গুলো হবে সেগুলো হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয়, আর পিছনে কিছু ব্যয় হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে সেগুলো হচ্ছে কি আমার পরোক্ষ ব্যয়। তো পরোক্ষ ব্যয় যেরকম কি এখানে দেখানো হচ্ছে কি উৎপাদন জনিত ব্যয়। উৎপাদন জনিত ব্যয় বলতে কোনগুলা, এখন যখন কোনো একটা কারখানা থেকে আমার আগুন ধরে যাবে, মেশিনপত্র নষ্ট হয়ে যাবে, মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন কি সেখানে কি পুরো উৎপাদন ব্যবস্থায় কি ভেঙে পড়বে। কিন্তু এই উৎপাদন ব্যবস্থা যদি কি ভেঙে পড়ে, তাহলে কি কোম্পানির বিশাল এক ক্ষতি হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কি উৎপাদনজনিত ব্যয়। তারপর হচ্ছে মালামাল নষ্টজনিত ব্যয়। এখন একটা মেশিনে কি অগ্নি বিস্ফোরণ হলেই যে সেটা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সব কিছু, সেরকম না। এখন যখন তুমি কি সেই মেশিনটা আবার মেরামত করতে যাবা, তখন কি ইঞ্জিনিয়াররা দেখবে যে এখানে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য কি পরিমাণ কি ক্ষতি হয়েছে, তো সেটা নির্ধারণ করে কি একটা ব্যয় তারা কি নির্ধারণ করবে। তারপর হচ্ছে যন্ত্রপাতি কি নষ্টজনিত ব্যয়, যে একেবারে কি যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে, আগুন লাগার কারণে কি যন্ত্রপাতি একেবারেও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি উৎপাদনজনিত ব্যয় আমরা ধরে নিছি এখানে 5000 টাকা। তারপর হচ্ছে মালামাল নষ্টজনিত ব্যয় ধরে নিছি আমরা 2000 টাকা। তারপর হচ্ছে যন্ত্রপাতি নষ্টজনিত ব্যয় ধরছি আমরা 1000 টাকা। এটা হচ্ছে সাপোজ ধরে নিছি আমরা। তাহলে কি মোট উৎপাদনজনিত ব্যয় হচ্ছে কি আমার 8000 টাকা। এখন আমরা এটা হচ্ছে কি আমার পরোক্ষ ব্যয়। এখন পরোক্ষ ব্যয় আমরা ধরে নিয়েছিলাম কি দুইটা,
পরোক্ষ ব্যয় হচ্ছে কি দুইটা, এন্ড মোট পরোক্ষ ব্যয় আমার কত হয়েছে, তো 2 এর ক আর 2 এর খ, আগে ছিল 1000 টাকা আর এখন এই উৎপাদন ক্ষতিজনিত ব্যয় হচ্ছে কি 8000 টাকা, তাহলে টোটাল ব্যয় হচ্ছে আমার 9000 টাকা। এটা হচ্ছে কি আমার পরোক্ষ ব্যয়। তাহলে কি আমার শিল্প কারখানার মোট যে ব্যয়টা হয়েছে এই অগ্নি বিস্ফোরণজনিত কারণে সেটা কত আমরা সেটা এখন দেখে নিব। তো সেটা কি, দুইটার আমরা যোগফল বের করলে কি আমরা দুইটা পেয়ে যাব। কি যোগ করবো আমরা, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যোগ হচ্ছে কি পরোক্ষ ব্যয়। এই দুইটা যোগ করার পরে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার কারখানার অগ্নি বিস্ফোরণজনিত মোট ব্যয় বা মোট ক্ষতির পরিমাণ। তাহলে কি আমার প্রত্যক্ষ ব্যয় ছিল 1500 টাকা আর হচ্ছে কি পরোক্ষ ব্যয় দুইটা মিলিয়ে ছিল কি 9000 টাকা। তাহলে কত হয়েছে আমার 10,500 টাকা। তাহলে কি একটা দুর্ঘটনা হলে এরকম ভাবে কি তুমি ব্যয়টা নির্ধারণ করতে পারবা যখন তুমি একটা কোম্পানিতে কি জব করবা, ঠিক আছে। তাহলে এই অগ্নি বিস্ফোরণজনিত কারণে আমার মোট ব্যয় হচ্ছে কি 10,500 টাকা। তারপর আসি বন্ধুরা যে দুর্ঘটনা প্রতিরোধের প্রয়োজনীয়তা। আসলে দুর্ঘটনা আমরা আসলে কি কেউই কি কামনা করি না, বা আমরা সবাই চাই কি দুর্ঘটনা কি এড়িয়ে চলতে। দুর্ঘটনা কি ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় সকল স্তরে কি প্রতিরোধের প্রয়োজনীয়তা আছে। দুর্ঘটনা হলে কি দুর্বিষহ ঘটনা, দুর্ঘটনাকে আমরা কি কেউই কি সহজে কি মেনে নিতে পারি না, যার কারণে কি জনজীবনে কি সহসা নেমে আসে কি চরম দুঃখ। একটা দুর্ঘটনা মানে কি শুধু যে একটা কোম্পানির সামান্য পরিমাণ উৎপাদন ব্যাহত হয়েছে তা কিন্তু না, একটা দুর্ঘটনার পিছনে অনেক ধরনের কি ক্ষতি হয়ে থাকে। যদি একটা কর্মীর দুর্ঘটনা হয় তাহলে কি ওই কর্মীর পরিবারটা হয়তো কি একেবারে কি পথে বসে যায় বা তাদের অপূরণীয় কি ক্ষতি হয়ে থাকে। তাহলে একটা দুর্ঘটনা কোনো সময় আমরা কি কামনা করি না, এবং একটা দুর্ঘটনার ফলে কি সীমাহীন ভোগান্তি হয়। সাপোজ মনে করো তোমার একটা দুর্ঘটনা কি সংঘটিত হয়েছে, তাহলে কি তোমার যদি একটা অঙ্গহানি হয়ে থাকে তাহলে কি সেই ক্ষেত্রে কি যদি অঙ্গহানি হয়ে থাকে তাহলে কি তুমি কাজ করতে পারতেছো না, তাহলে কি তুমি নিজে তো কাজ করতে পারতেছই না, তোমাকে চালানোর জন্য কি আরো 2-1টা লোক কি প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে কি একটা সীমাহীন ভোগান্তি কাজ করে না। তো এই সব কারণে কি দুর্ঘটনা আমরা কি কোনো সময় কি প্রত্যাশা করি না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার চলমান এই গতি, দুর্ঘটনার চলমান এই পৃথিবীর গতি না থামলে জীবনের গতিকে থেমে যায়। মনে করো আমার একটা দুর্ঘটনা হয়েছে, যে আমার যে ক্ষতিটা হয়েছে আমার ক্ষতির সাথে সাথে কিন্তু কোম্পানির ক্ষতিও কিন্তু হয়ে গেছে। কারণ কি আমি কোম্পানির উৎপাদনের সাথে কি সরাসরিভাবে কি জড়িত ছিলাম, এবং সর্বোপরি কি দুর্ঘটনার কারণে কি আমার মৃত্যু হইতে পারে, যেটা কি আসলেই মানুষ কি দুর্ঘটনার দ্বারা মৃত্যু হোক এটা কি কেউ কি কামনা করে নাই, কামনা কেউ করে না। তো এমত অবস্থায় স্থানকাল পাত্রভেদে সব মানুষের একই দাবি যে দুর্ঘটনাকে রুখে দেওয়া হোক, যে কোনো উপায়ে কি দুর্ঘটনাকে রুখে দেওয়া হবে বা রুখে দিতে হবে। এই দুর্ঘটনাকে রুখে দিতে হলে বন্ধুরা আমাদের কি করতে হবে বলো তো। কাজের ক্ষেত্রে দুর্ঘটনাকে রুখে দিতে হলে কি করতে হবে আমাদের বন্ধুরা, যেটা করতে হবে সেটা হচ্ছে কি দুর্ঘটনা ঘটতেই পারে, বাট দুর্ঘটনাকে সামান্য পরিমাণ যদি আমরা রুখে দিতে পারি, সেই রুখে দেওয়াটা সম্ভব হবে কিসের দ্বারা, সেফটি দ্বারা। যখন তুমি কোনো কারখানায় কোনো গুণায়মান যন্ত্রের উপর বা কোনো গুণায়মান জিনিসের সাথে কি তুমি কাজ করতে যাবা, তখন কি তোমাকে অবশ্যই 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 তোমাকে কি সেফটিটাকে প্রাধান্য দিতে হবে। তাই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি রোধে এবং কি জনবলের নিরাপত্তা বিধানের জন্য দুর্ঘটনার প্রতি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা জানি কি, আমরা একটা কথা সবসময় শুনে থাকি, সেটা হচ্ছে কি প্রিভেন্টিং ইজ বেটার দেন কিউর, অর্থাৎ কি আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধের চেয়ে। তুমি একটা সমস্যায় পড়ে গেছো, তো সেই সমস্যায় পড়ে যাওয়ার পরে চিন্তা করার চেয়ে তুমি যদি কি সমস্যাটা কি আগে থেকে চিন্তা করতা যে এই সমস্যাটাকে আমি কিভাবে প্রতিরোধ করতে পারি, তো সেটাই ছিল তোমার জন্য কি শ্রেয়। এই জন্যই কি প্রত্যেকটা কারখানাতে যখন শ্রমিকরা কাজ করে তখন কি তাদেরকে যে নির্দেশনাটা দেয়া হয় সেটা হচ্ছে কি যে দুর্ঘটনা ঘটতেই পারে, গুণায়মান জিনিস কখন নষ্ট হয়ে যাবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কখন হবে আমরা কি কেউ এটা জানি না। তাহলে কি করতে হবে আমাদের, যাতে দুর্ঘটনা কমে থাকে বা দুর্ঘটনা যাতে কি কম সংঘটিত হয়, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি সেফটি রুলসগুলো অনুসরণ করতে হবে। যেরকম কি আমি বৈদ্যুতিক কাজ করতে গেলে কি আমার কি প্রপার কি বোর্ড পড়তে হবে, তারপর হচ্ছে যে আমার হাই ভোল্টেজের যে হ্যান্ড গ্লোভসগুলো আছে সেগুলো পড়তে হবে। এখন তুমি ওয়েল্ডিং করতে যাচ্ছ তাহলে কি তোমার কি হ্যান্ড শিল ব্যবহার করতে হবে। তারপর তুমি এই যে তাপীয় বস্তু আছে বা ওয়েল্ডিং যে বস্তু আছে সেই বস্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে না, তাহলে কি সেই ক্ষেত্রে তোমার কি তোমার একটা মেটালের সাহায্যে বা যেটাকে আমরা টং বলি সেই টং দিয়ে কি তোমাকে ধরতে হবে। তুমি যদি সেটাকে তুমি
সেটার মধ্যে তুমি কাজ করতে চাও, তাহলে কি প্রপার ওয়েতে তোমার দুর্ঘটনা যাতে না হয় সেরকম ব্যবস্থা নিয়ে তোমার কি কাজ করতে হবে, তাহলে কি আমাদের দুর্ঘটনা কি কম হয়ে থাকবে। তো এরকমভাবে কি আমি দুর্ঘটনাকে কমিয়ে আনতে পারি, দুর্ঘটনা আমি একেবারে কি প্রতিরোধ করতে পারবো না, জাস্ট আমি কি কমিয়ে আনতে পারি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই দ্বিতীয় অধ্যায়ে পড়াশোনা। মোটামুটি এই বইটা মোটামুটি সহজ আছে, তোমরা যদি বাসায় দেখো তাহলে নিজের আশা করি যে পেরে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে এই পাঠের উপরে, বা আজকে যদি তুমি আমাকে কোনো প্রশ্ন করো, তো সেই ক্ষেত্রে কি তুমি আমাকে আজকে প্রশ্ন করতে পারো যে কোনো বিষয়ে। এই আজকে যা পড়ানো হয়েছে দ্বিতীয় অধ্যায় দুর্ঘটনার উপর, সেই দুর্ঘটনার উপর কোনো প্রশ্ন করলে তুমি আমার সাথে কি প্রশ্ন শেয়ার করতে পারো, তাহলে কি আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে কি আমার প্রশ্ন এবং উত্তর প্রদান পর্ব। যদি বন্ধুরা কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে কি পরেও আমাকে প্রশ্ন করতে পারো, আমার যে মেল অ্যাড্রেস আছে ওইখানে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, বা এই যে স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক গ্রুপটা আছে, তো সেইখানেও কি তুমি আমাকে প্রশ্ন করে কি কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করে তুমি উত্তরটা নিয়ে নিতে পারো আমার কাছ থেকে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যা পড়ছি, তো আমার বাড়ির কাজ হচ্ছে আজকে যা পড়াশোনা আমরা করলাম সেই পড়াশোনাটা কি বাড়ি থেকে তোমরা স্টাডি করবা। আশা করি যদি বাড়িতে পড়াশোনা করো তাহলে কি তোমরা কি পেরে যাবে, এটা কঠিন কোনো বিষয় না। তো আশা করি যে যদি বাড়িতে স্টাডি করো তাহলে কি পেরে যাবে, যদি না পারো বা যদি কোনো কিছু না বোঝো তাহলে তো আমি আসি। তো বাড়ির কাজ হচ্ছে যে পরবর্তী আজকে যে পড়াশোনা করলাম সেটা পড়ে আসবা, এবং পরবর্তী অধ্যায়ের যে পড়াশোনা আছে আমি চতুর্থ অধ্যায়ের পরবর্তীতে ক্লাস নিব, তো পরবর্তী অধ্যায়ের পড়াশোনাটা কি পড়ে আসবা। তো এই পরবর্তী অধ্যায়ের পড়াশোনা হচ্ছে নিরাপত্তা, সচেতনতা ও প্রশিক্ষণ। তো বন্ধুরা, এই ভিডিওটি তুমি যদি কি পুনরায় দেখতে চাও, বা আজকে যদি দেখে না থাকো তাহলে কি এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করো www.skill.gov.bd অথবা কি জাতীয় দক্ষতা বাতায়ন পেজে, তাহলে কি আমার এই ভিডিওটা বা তুমি এই অনলাইন ক্লাস রিলেটেড সকল ভিডিও কি পেয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। তো সবার প্রতি নির্দেশনা থাকবে যে সবাই করোনা থেকে নিরাপদে থাকো, সাবধানে থাকো, সর্বোপরি সচেতন থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। এবং কি আমরা যে জিনিসটা সবসময় বলে থাকি, এবং কি তুমি নিজে বাড়িতে অবস্থান করো, নিরাপদে থাকো। ঠিক আছে, সকল বন্ধুরা ভালো থেকো। আবার সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।